আসসালামু আলাইকুম। খাদ্য পুষ্টি বিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের 405 কোর্সের রিসার্চ মেথোডোলজি ক্লাসে সবাইকে স্বাগত। কেমন আছো সবাই? আশা করি পরিবারের সাথে সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরা রিসার্চ প্রবলেম অ্যান্ড রিসার্চ প্রপোজালের এ এবং বি অংশ ইতিমধ্যে পড়ে ফেলেছি। আজকে আমরা শুরু করব সি অংশ, অর্থাৎ মেকিং এ রিসার্চ প্রপোজাল। চলো আমরা ক্লাস শুরু করি। আমরা প্রথমেই জানব রিসার্চ প্রপোজাল কাকে বলে। রিসার্চ প্রপোজাল গবেষণা শুরুর প্রথমেই আমরা তৈরি করে ফেলি। একে আমরা সংক্ষেপে বলতে পারি এটা কোনো রিসার্চ স্টাডির একটা লিখিত পরিকল্পনা। আমরা অন্য কথায় বলতে পারি রিসার্চ প্রপোজাল হচ্ছে গবেষণার লিখিত একটা নির্দেশনা, যে নির্দেশনা বা যে ডকুমেন্টের মধ্যে গবেষণা কেন করা হবে, কিভাবে করা হবে, কতদিন ব্যাপী করা হবে, এর খরচ কি হবে, এর সময়কাল বা ব্যাপ্তি কি হবে, কিভাবে এটা প্রসিড করা হবে, ইচ অ্যান্ড এভরিথিং এই প্রস্তাবনার মধ্যে ইনক্লুড করা থাকে। অর্থাৎ আমরা বলতে পারি গবেষণার ডিজাইনটার একটা লিখিত স্টেটমেন্ট হচ্ছে রিসার্চ প্রপোজাল। একটা রিসার্চ প্রপোজালে প্রবলেম ডেফিনেশন, গবেষণার উদ্দেশ্য, রিসার্চ মেথোডোলজি, প্রসিডিউর এবং ওই গবেষণা পরিচালনার জন্য খরচাদি এবং এর সময়সীমা সম্পর্কিত তথ্যসমূহ অন্তর্ভুক্ত থাকে। রিসার্চ প্রপোজালটা অবশ্যই খুব স্পেসিফিক এবং ক্লিয়ার হতে হবে, যেখান থেকে গবেষণা সম্পর্কে সার্বিক ধারণা পাওয়া যাবে। একটা ভালো গবেষণা প্রপোজাল থেকে প্রস্তাবিত গবেষণার যাবতীয় বিষয়বস্তু সম্পর্কে অবগত হওয়া যায়। অর্থাৎ আমরা বলতে পারি গবেষণা প্রস্তাবনাটা, যে গবেষণাটা পরিচালিত হতে যাচ্ছে সেই গবেষণা সম্পর্কে বিস্তারিত একটা ধারণা প্রদর্শন করে। আর এই কারণেই গবেষণা প্রপোজালকে গবেষণা কাজের ব্লুপ্রিন্ট বলা হয়ে থাকে। ইম্পর্টেন্স অফ রিসার্চ প্রপোজাল। একজন গবেষকের জন্য রিসার্চ প্রপোজাল অত্যন্ত গুরুত্বপূর্ণ। পুরা গবেষণা প্রকল্পটা নির্ভরই করবে রিসার্চ প্রপোজালের উপর। অর্থাৎ আমরা বলতে পারি গবেষণা পরিচালনার একটা লিখিত নির্দেশনা হচ্ছে রিসার্চ প্রপোজাল, অর্থাৎ এটার গুরুত্ব অপরিসীম। একজন শিক্ষার্থীর জন্য রিসার্চ প্রপোজালের গুরুত্ব রয়েছে। শিক্ষার্থী তার নির্দেশক বা তার প্রফেসরের সাথে বা তার গাইডের সাথে কিভাবে, কোথা থেকে গবেষণাটা স্টার্ট করবে তার নির্দেশনা দিয়ে থাকে গবেষণা প্রপোজাল। একটা রিসার্চ প্রপোজালের মধ্যে গবেষণার A to Z, অর্থাৎ কোথা থেকে শুরু হবে এবং কোথায় যে শেষ হবে, কিভাবে কাজ পরিচালিত হবে, সার্বিক বিষয়গুলো বর্ণিত থাকে। আর এই কারণেই একটা রিসার্চ প্রপোজাল গবেষণা পরিচালনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। পারপাস অফ দ্য রিসার্চ প্রপোজাল। একটা গবেষণা প্রপোজালের উদ্দেশ্য হলো আমরা যে গবেষণাটা পরিচালিত করতে যাচ্ছি সেই গবেষণার প্রধান লক্ষ্যগুলো সম্পর্কে পরিষ্কার ধারণা দেওয়া। এছাড়াও এই গবেষণাটা কিভাবে পরিচালিত হবে, কি পদ্ধতিতে গবেষণা কাজ করা হবে, কত সময়ব্যাপী করা হবে এবং এর জন্য প্রয়োজনীয় সম্পদসমূহ কিভাবে প্রাপ্তি ঘটবে এবং এটা কিভাবে ব্যবহৃত হবে, এগুলো সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়া। রিসার্চ প্রপোজালের মাধ্যমে স্পন্সর, প্রদানকারী প্রতিষ্ঠান অথবা ক্লায়েন্টদের কাছ থেকে ফিডব্যাক পাওয়া যায় বা প্রস্তাবিত গবেষণা সম্পর্কে। এছাড়া ভবিষ্যতে কোনো ডিসএগ্রিমেন্টের কে প্রিভেন্ট করার জন্য অথবা আদার্স কোনো অ্যাক্টিভিটিস যেটা গবেষণার বিপক্ষে যেতে পারে, এই ধরনের অ্যাক্টিভিটিসকে প্রিভেন্ট করার জন্য রিসার্চ প্রপোজালের গুরুত্ব রয়েছে। রিসার্চ প্রপোজালের সুবিধা কি?
অবশ্যই রিসার্চ প্রপোজালের কিছু সুবিধা আছে। আমরা যদি গবেষণা করতে চাই আমাদের বিশাল একটা আর্থিক সাপোর্টের প্রয়োজন হয়। এই আর্থিক সাপোর্ট অর্থাৎ ফান্ড সাপোর্ট দেওয়ার জন্য রিসার্চ প্রপোজাল একটা সুবিধাজনক অবস্থান তৈরি করে দেয়। এছাড়া আমাদের গবেষণার কার্যক্রমের মধ্যে বা প্রস্তাবের ক্ষেত্রে যে ডকুমেন্টটা দেওয়া হয় সেখানে কোনো ভুল ত্রুটি আছে কিনা সেটা রিভিউ করা এবং সেটা ক্রিটিক্যালি ইভ্যালুয়েট করা হয়, যার ফলে গবেষণার কাজটা আরো অনেক বেশি গ্রহণযোগ্য হয়ে ওঠে। গবেষণা কাজের উপর ফোকাস রক্ষা করতে বা তৈরি করতে এটা একটা সুবিধাজনক অবস্থান তৈরি করে। এছাড়া গবেষণা প্রপোজাল লেখার সময় ভালো ভালো আইডিয়াগুলো ডেভেলপ করার সুযোগ তৈরি হয়। রিসার্চ প্রপোজালের সাথে রিসার্চের সম্পর্ক আমরা যদি সহজ করে বলি, রিসার্চ প্রপোজাল হচ্ছে পরিকল্পনা বা প্ল্যান এবং রিসার্চ হচ্ছে সেই প্ল্যান অনুযায়ী অ্যাকশন। প্রস্তাবিত গবেষণাকে অ্যাপ্রুভ করার জন্য রিসার্চ প্রপোজাল অত্যাবশ্যকীয়। রিসার্চ প্রপোজালকে যদি আমরা শিডিউল বলি তাহলে আমরা বলতে পারি রিসার্চ হচ্ছে সেই শিডিউল অনুযায়ী অ্যাক্টিভিটি বা সক্রিয়তা। আমরা অন্যভাবে বলতে পারি রিসার্চ প্রপোজাল হচ্ছে প্রস্তাবিত ভবিষ্যৎ গবেষণার দর্পণ বা মিরর, যে মিররে আমরা আমাদের গবেষণাটাকে দেখতে পাই। এছাড়া আমরা আগেও বলেছি আমরা গবেষণার ব্লুপ্রিন্টটা হচ্ছে রিসার্চ প্রপোজাল, যে ব্লুপ্রিন্টটা দিয়ে আমরা আমাদের গবেষণার কাজটাকে এগিয়ে নিয়ে যাই। একাডেমিক রিসার্চ একজন শিক্ষার্থী তার ডিগ্রি অর্জনের প্রয়োজনে থিসিস বা মেজর প্রজেক্ট পরিচালনার উদ্দেশ্যে এই ধরনের একাডেমিক প্রপোজাল সাবমিট করে থাকে এবং এটা সাবমিট করে থাকে একাডেমিক কমিটির কাছে অথবা তার সুপারভাইজারের কাছে। এই প্রপোজালটা যখন অ্যাকসেপ্ট হয় তখনই সে গবেষণার কাজ প্রসিড করতে পারে। নন একাডেমিক রিসার্চ প্রপোজাল এই ধরনের রিসার্চ প্রপোজাল ডিগ্রি অর্জনের প্রয়োজনে সাবমিট করা হয় না। এই ধরনের রিসার্চ প্রপোজাল সাধারণত কলেজ বা ইউনিভার্সিটির শিক্ষকরা অন্য কোনো প্রতিষ্ঠানে বা রিসার্চ অর্গানাইজেশনে সাবমিট করে থাকেন। সলিসাইটেড রিসার্চ প্রপোজাল কখনো কখনো কোনো এজেন্সি যারা গবেষণার কাজ পরিচালনা করে থাকে তারা নিজস্ব ফান্ডিংয়ে নিজস্ব রিসার্চ প্রবলেম এর উপর নির্ভর করে গবেষণা পরিচালনার জন্য প্রপোজাল অফার করে থাকে। এই ধরনের ক্ষেত্রে রিকোয়েস্ট ফর প্রপোজাল বা RFP অনুযায়ী প্রপোজাল সাবমিট করা হয়ে থাকে, যাকে সলিসাইটেড রিসার্চ প্রপোজাল বলা হয়ে থাকে। আনসলিসাইটেড প্রপোজাল যেখানে গবেষক বা ইনভেস্টিগেটর সেটা কোনো ফান্ডিং এজেন্সির কাছে প্রপোজালটা দিয়ে থাকেন। এই ধরনের প্রপোজালে সলিসাইটেড প্রপোজালের ঠিক বিপরীত। এই ধরনের প্রপোজালের ক্ষেত্রে কোনো RFP থাকে না। আজকে এই পর্যন্তই। আগামী ক্লাসে আমরা রিসার্চ প্রপোজালের স্ট্রাকচার কিরকম হওয়া উচিত, এর কম্পোনেন্টগুলো কি, এগুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা করব ইনশাল্লাহ। তোমরা সবাই বাড়িতে সুস্থ থাকো, নিরাপদে থাকো, পরিবারের সাথে অবস্থান করো। ইনশাল্লাহ নেক্সট ক্লাসে এই টপিকসের অ্যাডভান্স কিছু বিষয় নিয়ে আলোচনা হবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।